ভারতে বসেই আবারও ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা শেখ হাসিনার, প্রতি বিপ্লবের শঙ্কা। বাঁধ ছেড়েও 20 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ডুবেছে ভারত, 12 ফুট পানির নিচে গুজরাট। পশ্চিম তীরে 20 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা ইসরায়েলের, গাজা সহ একদিনে 85 ফিলিস্তিনিকে হত্যা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মিত্র দেশ ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই তাকে নিয়ে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। ভারতে থেকে হাসিনা নিজের রাজনৈতিক তৎপরতার মাধ্যমে আওয়ামী লীগকে কোন দিকে নিয়ে যাচ্ছেন সেই প্রশ্ন তুলেছে অনেকে। সম্প্রতি হাসিনার ভারতে অবস্থান ও রাজনৈতিক কৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এশিয়ান টাইমস, যেখানে আশঙ্কা করা হয় প্রতি বিপ্লব ঘটিয়ে বাংলাদেশে আবারও ক্ষমতা কুক্ষিগত করার দিকেই হয়তো বেশি জোর দিচ্ছেন শেখ হাসিনা। বিস্তারিত মীর ফজলে রাব্বি ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা তার পরম মিত্র দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনার যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রে আশ্রয়ের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, তাই সম্ভবত তিনি অদূর ভবিষ্যতে ভারতেই থাকতে বাধ্য হবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতে শেখ হাসিনার এমন অবস্থান বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? সম্প্রতি হাসিনার ভারতে অবস্থান ও ভারতের রাজনৈতিক কৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হংকং ভিত্তিক সংবাদ সংস্থা এশিয়া টাইমস, যেখানে বলা হয় হাসিনা তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়ায় এখন প্রতিবিপ্লবের কৌশল নিয়েই আগাচ্ছেন। প্রতিবেদনটিতে বলা হয়, হাসিনার দৃষ্টিভঙ্গি এখনও ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। তিনি যদি পুনরায় ক্ষমতা দখল করতে পারেন, তাহলে বাংলাদেশ সহ এই উপমহাদেশে ভারতের জন্য বৃহত্তর রাজনৈতিক প্রভাব বিস্তার আরও সহজ হবে। আর এজন্যই দিল্লি সরকার এখনও অন্যদিকে না ঝুঁকে ধারাবাহিকভাবে হাসিনা এবং তার আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, 2014 সালে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিতর্কিত এক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন হাসিনা। সে সময় প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুললেও ভারত সেটিকে আমলে নেয়নি। উল্টো সেই প্রতারণামূলক ভোটকে বৈধতা দেওয়ার জন্য ভারত তাদের কৌশল ব্যবহারের চেষ্টা করে। এরপর 2018 সালেও নজিরবিহীন প্রতারণামূলক নির্বাচন দিয়ে নিজেদের ক্ষমতা পোক্ত করেন হাসিনা। নির্বাচনের পর জালিয়াতির অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠলেও বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারই প্রথম হাসিনাকে অভিনন্দন জানায়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে 2022 সালের নির্বাচনেও। সে সময় ভারতের সাথে সম্পর্কের বিষয়টি সামনে নিয়ে আসেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন। তিনি বলেছিলেন, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে ভারতকে অনুরোধ করা হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের ভারতের প্রতি নিঃশর্ত আনুগত্যের প্রকাশ ঘটায়। বিপরীতে মোদী সরকারও আওয়ামী লীগের কাঁধে ভর করে আধিপত্যের নেশায় মত্ত হয়ে ওঠে। সম্প্রতি হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে ভারত। কেননা হাসিনার আকস্মিকভাবে ক্ষমতা থেকে ছিটকে পড়ায় ভারতীয় আধিপত্যবাদী রাজনীতি বড় একটি ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে। ফলে পুনরায় ক্ষমতায় আসীন হওয়া ছাড়া আওয়ামী লীগকে অন্য কোনো বিকল্প দিচ্ছে না ভারত। প্রতিবেদনে বাংলাদেশের সংখ্যালঘু ফ্যাক্টরকে আওয়ামী লীগ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হয়। কেননা গত 5 আগস্টের পর বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন হামলাকে ভারতের বিজেপি সংলগ্ন মিডিয়া একতরফাভাবে হিন্দুদের উপর হামলা বলে অপপ্রচার করে, যার উদ্দেশ্য ছিল রাজনৈতিক প্রেক্ষাপট থেকে মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া। শেখ হাসিনা দিল্লির একজন কট্টর সমর্থক, যা এখন আনুগত্যের চরম পর্যায়ে পৌঁছেছে। এমন অবস্থায় বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান কেমন হবে তার উপরে নির্ভর করছে হাসিনার ভবিষ্যৎ। এক্ষেত্রে ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় আরেকটি প্রতিবিপ্লব ঘটিয়ে বাংলাদেশে আবারও ক্ষমতা কুক্ষিগত করার দিকেই হয়তো বেশি জোর দিচ্ছেন হাসিনা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ডুম্বুরা ও ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়েও নিজেকে রক্ষা করতে পারেনি ভারত। বন্যার প্রবল পানিতে ডুবে গেছে ত্রিপুরার পর ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট। বিপদসীমার উপর দিয়ে বইছে রাজ্যের 24টি নদীর পানি। পানির চাপ সামলাতে ছেড়ে দেওয়া হচ্ছে
140টি জলাধারের গেট। ভারী বৃষ্টির হাত থেকে রেহাই পায়নি ভারতের রাজধানী দিল্লিও। কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে দিল্লির বহু এলাকায়। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যার কবল থেকে এখনো মুক্তি পায়নি বাংলাদেশ। প্রবল বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল দুর্যোগের অন্যতম কারণ হলেও এর পেছনে অনেকাংশেই দায়ী ভারতের স্বেচ্ছাচারিতা। নিজেদের দোষ ঢাকতে দিল্লি দিয়েছে নানা রকম অজুহাত। এবার তারাই পড়ল প্রকৃতির অভিশাপের কবলে। আরব সাগরে তৈরি নিম্নচাপের কারণে বাংলাদেশের মতোই তুমুল বৃষ্টিপাতে ভেসে যাচ্ছে গুজরাট। 10 থেকে 12 ফুট গভীর পানির নিচে তলিয়ে গেছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। খাবারের খোঁজে নদী থেকে লোকালয়ে ঢুকে পড়ছে কুমিরের দল। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত গুজরাট। 25 আগস্ট থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে বিশ্বামিত্রী সহ রাজ্যের 24টি নদীর পানি। পাশাপাশি জমানো পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে খুলে দেয়া হয়েছে রাজ্যের 140টি ড্যাম বা জলাধারের গেট। আজওয়া ও প্রতাপপুরা জলাধার থেকে বিশ্বামিত্রী নদীতে ছাড়া বাড়তি পানির কারণে ব্যাপক হারে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ডুবে গেছে নদী তীরবর্তী অনেক জনবসতি। ভারতের আবহাওয়া দফতরের সূত্র জানিয়েছে সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকার উপরে অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ। সেটি ক্রমশ এগুচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। গুজরাটের প্রবল বর্ষণের জন্য এই নিম্নচাপকেই দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা কেন্দ্র জানিয়েছে এবার গুজরাটে অন্য বছরের তুলনায় 105% বেশি বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর পাশাপাশি যোগ দিয়েছে সেনা, বিমান ও উপকূলরক্ষী বাহিনী। গুজরাটের চলমান বন্যার মাঝেই বৃষ্টির কারণে রাতারাতি প্রায় অচল হয়ে গেছে রাজধানী দিল্লির ট্রাফিক ব্যবস্থা। 29 আগস্টের ভারী বর্ষণে পানির নিচে চলে গেছে শহরের অনেক রাস্তা। গত কয়েক মাস ধরেই বিপজ্জনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দিল্লির আবহাওয়া। অসহ্য গরম আর ভারী বৃষ্টির ভোল বদলের মাঝে কিছুদিন আগে ধসে পড়েছিল বিমানবন্দরের একাংশের ছাদ। ভারত জুড়ে বিপুল বৃষ্টির জেরে কিছুদিন পরপরই চরমে ওঠে পরিস্থিতি। সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দেশটির বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ। 2023 সালে কাউন্সিল অফ এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটারের প্রকাশিত একটি সমীক্ষায় জানানো হয় বন্যায় ঘরবাড়ি হারাতে পারে ভারতের বিশাল একটি অংশের মানুষ। পরিসংখ্যানে দেখা যায় বড় আকারের বন্যায় বিপর্যস্ত হতে পারে দেশটির 72% জেলা। বেশিরভাগ ক্ষেত্রে বন্যার পূর্বাভাসের ব্যবস্থাও উন্নত মানের নয় বলে জানিয়েছে সংস্থাটি। কৃত্রিম বন্যা তৈরি করে পড়শি রাষ্ট্রকে ডুবিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে নয়াদিল্লির বিরুদ্ধে। সে কারণে বাংলাদেশ জুড়ে দেখা গেছে তীব্র ক্ষোভ ও ভারত বিরোধিতার জোয়ার। নিম্নচাপের কারণে সৃষ্ট প্রবল বর্ষণ এবার ডুবিয়ে দিচ্ছে দেশটির বিস্তীর্ণ অঞ্চল। একসময় হয়তো তারা সামলে নেবে বন্যার ক্ষয়ক্ষতি, কিন্তু বাংলাদেশের বন্যার পরপরই এমন দুর্যোগ যেন ভারতকে মনে করিয়ে দিচ্ছে চক্রান্ত নয়, বরং প্রাকৃতিক বিপর্যয়ে থাকতে হবে প্রতিবেশী পাশে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড জাপান। ঘণ্টায় 252 কিলোমিটার বেগে বুধবার ভোরে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এতে মৃত্যু হয়েছে 4 জনের, আহত 200-রও বেশি। বিদ্যুৎবিহীন 2 লাখ ঘরবাড়ি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 50 লাখ অধিবাসীকে। বাতিল করা হয়েছে 100-রও বেশি ফ্লাইট ও বুলেট ট্রেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। গেল কয়েক দশকে এমন শক্তিশালী ঘূর্ণিঝড় দেখেনি জাপান। ঘণ্টায় 252 কিলোমিটার বেগে ভোরে ঘূর্ণিঝড় শানশান আঘাত হানে জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে। ঝড়ের তাণ্ডবে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বিভিন্ন স্থাপনা, ভেঙে পড়ে বহু গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক দামি ও বিলাসবহুল গাড়ি। ঘূর্ণিঝড় শানশানের আঘাতে এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে, আহত 80 জনের বেশি। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন জাপানের 2,37,000 ঘরবাড়ি। সবচেয়ে ভয়াবহ অবস্থা দেশটির দক্ষিণাঞ্চলের। 50 লাখের বেশি অধিবাসীকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জাপানের দক্ষিণাঞ্চল জুড়ে বইছে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত। ফলে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধসের শঙ্কা। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। ঘূর্ণিঝড়ের কারণে দেশটির গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটা তাদের 14টি ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।
いや台風やっぱ怖いですね এই ঘূর্ণিঝড় খুবই ভয়ঙ্কর। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সামনে কি ঘটবে তা নিয়ে আমি চিন্তিত। আমি আশা করি সব দ্রুত ঠিক হয়ে যাবে। 皆さんご無事でいていただきたいなと思います 進路が変わり ঘূর্ণিঝড়টি ঘন ঘন তার গতিপথ পরিবর্তন করছে এবং দীর্ঘ সময় ধরে অবস্থান করছে, তাই বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে। এটা নিয়ে আমি উদ্বিগ্ন। 心配してます এদিকে ঘূর্ণিঝড়ের কারণে বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক 700-এরও বেশি ফ্লাইট। ফলে বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী। দুটি বুলেট ট্রেন সেবাও বন্ধ রাখা হয়েছে। স্থগিত শতাধিক বাস ও ফেরি চলাচল। I'm concerned because I obviously do not. আমি চিন্তায় আছি 2 সেপ্টেম্বর আমাদের নিউ ইয়র্কের ফ্লাইট ধরতে পারবো কিনা তা নিয়ে। এভাবে বৃষ্টি আর ঝড় হতে থাকলে এখান থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়বে। ঝড় কমে আসা ছাড়া আমাদের বের হওয়ার আর কোনো উপায় নেই। এখানে অনেক দোকানপাটও বন্ধ রয়েছে। So if the power failures. জাপান আঘাতের পর ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে 15 কিলোমিটার গতিতে উত্তরের হনশু দ্বীপের দিকে চলে যাচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত কিউশু দ্বীপে 1100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আভাস দিয়েছে জাপানের আবহাওয়া বিভাগ। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। গেল 2 দশকের মধ্যে পশ্চিম তীরে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়ে বুধবার অন্তত 17 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই দিনে গাজায় হত্যা করা হয়েছে আরও 68 ফিলিস্তিনিকে। অবিলম্বে এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। বুধবার পশ্চিম তীরে অভিযানে নামে শত শত ইসরায়েলি সেনা। পরদিন সকালেও মসজিদের ভেতরে হত্যা করা হয় অন্তত 5 ফিলিস্তিনিকে। জেনিন তুল কারেমের জনবসতি ছাড়াও তুবাসের ফারা শরণার্থী শিবিরের কাছাকাছি চলে হত্যাযজ্ঞ। স্বাধীনতাকামীদের খোঁজে তল্লাশির পাশাপাশি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান, নষ্ট করা হয় যান চলাচলের রাস্তা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে বিস্ফোরকবাহী ড্রোন ও হেলিকপ্টার গানশিপ দিয়ে অভিযান চালানো হয়েছে। একই দিন বুধবার ফিলিস্তিনের আরেক অংশ গাজায় নৃশংস অভিযান চালিয়ে 68 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজায় টানা 11 মাসের বর্বর অভিযানে এরই মধ্যে 40,500-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এমন অবস্থায় পশ্চিম তীরেও এমন অভিযানে তীব্র উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। অভিযান দ্রুত বন্ধ করে চিকিৎসা ও সাহায্য কর্মীদের কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সিরিয়ায় থাকা মার্কিন সেনাসহ বিদেশি সেনাদের দ্রুত নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের দূত সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। সব পক্ষকে আলোচনার মাধ্যমে সিরিয়ায় স্থায়ীভাবে যুদ্ধ সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে চীন। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। সিরিয়ায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের অবৈধ হস্তক্ষেপের তীব্র বিরোধিতা জানাচ্ছে চীন। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের সহকারী স্থায়ী প্রতিনিধি জেং শুয়াং বলেন, নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অধিকার সিরিয়ার আছে। বিদেশিদের অবৈধ হস্তক্ষেপে তা বিঘ্নিত হচ্ছে বলে উদ্বেগ জানান শুয়াং। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট কুর্দি নেতৃত্বাধীন বিচ্ছিন্নতাবাদী এসডিএফ এর সঙ্গে সংঘাত চলছে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের। এতে করে দেশটির অনেক মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। খাদ্য সংকট দেখা দিয়েছে অনেক এলাকায়। অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘের বৈঠকে শুয়াং বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সংঘাত বন্ধ করে আলোচনার মাধ্যমে সব পক্ষের সমঝোতায় আসা প্রয়োজন। এক্ষেত্রে চীনও ভূমিকা রাখতে আগ্রহী। চীন সিরিয়া সরকারের সন্ত্রাস বিরোধী অভিযান সমর্থন করে জানিয়ে শুয়াং বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে নিজের সুরক্ষা নিশ্চিতে পদক্ষেপ নেয়ার অধিকার রাখে সিরিয়া সরকার। দেশটিতে স্থিতিশীলতা আনতে অবিলম্বে সেখান থেকে মার্কিন সেনাসহ অবৈধ বিদেশি সেনাদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বেইজিং। একই সাথে সিরিয়া সরকারের ওপর যুক্তরাষ্ট্রসহ অন্যান্যদের একপেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান শুয়াং। এতে করে অর্থনৈতিক বিপর্যয়ে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে বিভিন্ন সময় ইসরায়েল সিরিয়ায় যেসব হামলা চালায় সেগুলো বন্ধের ব্যাপারেও পরামর্শ দেয়া হয়। হিজল জুবাইর, বাংলা ভিশন। সুদানের আরবাত বাঁধ ভেঙে দেখা দিয়েছে প্রবল বন্যা। তীব্র পানির স্রোতে ভেসে গেছে বহু মানুষ।
যাদের অনেকেরই এখন পর্যন্ত খোঁজ মেলেনি। বন্যায় তলিয়ে গেছে অন্তত 20টি গ্রাম, ভেসে গেছে অনেক খামার, গবাদি পশু। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত রোববার সুদানের লোহিত সাগরের পার্শ্ববর্তী আরবাদ বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভেঙে দেশটির পূর্বাঞ্চলে তীব্র পানির স্রোত ও বন্যায় নিখোঁজ হয়েছেন শত শত মানুষ। বন্যার কারণে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় নিখোঁজদের উদ্ধার ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে এরই মধ্যে স্থানীয় সরকারের জরুরি প্রতিক্রিয়া চেয়েছেন বাসিন্দারা। বাঁধ ভেঙে প্রবল স্রোতে বন্যায় আশেপাশের 20টি গ্রাম তলিয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে অনেক খামার, মারা গেছে গবাদি পশু। বাঁধ ভেঙে যাওয়ায় এরই মধ্যে পুরো অঞ্চল জুড়ে বিশুদ্ধ পানির সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। মালে হাশিম মোহাম্মদ নামে এক কৃষক চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে জানান, তারা সবকিছু হারিয়ে ফেলেছেন। পরিবারের সদস্যদের খুব কষ্টে উদ্ধার করা সম্ভব হয়েছে। পানিতে ভেসে গেছে খামার, যানবাহন, গবাদি পশু এবং ফসল। মালে হাশিম আরও বলেন, বন্যায় এখনও অনেকে আটকে রয়েছেন। তাদের উদ্ধার করতে সরকারের জরুরি প্রতিক্রিয়া প্রয়োজন। এছাড়া পাহাড়ের পেছনে কূপ খনন করতে হবে যাতে তারা বিশুদ্ধ পানি পান। বাঁধটি নির্মাণ করা হয়েছিল 25 মিলিয়ন কিউবিক মিটার ধারণ ক্ষমতার একটি জলাধারের উপর। এই জলাধারটি শহরের প্রধান পানির উৎস হিসেবে কাজ করে। সেখানে বর্ষাকালে বৃষ্টির পানি সংগ্রহ ও সঞ্চয় করা হতো। মালেয়ালশির ওসমান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, তার জীবনে এত পরিমাণ পানি দেখেননি। তারা ভাগ্যবান ছিলেন যে ওই সময় জেগেছিলেন এবং সন্তানদের নিয়ে পালাতে পেরেছিলেন। ওসমান বলেন, এখন রাস্তা মেরামত ও বাকি গ্রামবাসীদের উদ্ধার করতে সরকারকে প্রয়োজন। জাতিসংঘ বলছে, যুদ্ধ বিধ্বস্ত সুদানে ভারী বর্ষণ এবং বন্যার কারণে প্রায় 3,17,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টিপাতে দেশটিতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। সুদানের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই বৃষ্টিপাত থাকতে পারে। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।